আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। নতুন নতুন জায়গায় আলো ফেলে বিএনপি সরকারের প্রথম বাজেট। সৃজনশীল অর্থনীতি গুরুত্ব পেলেও মাথা ব্যথা অর্থায়ন ঘাটতি। চাল ডাল সহ ৬০ পণ্যের স্বস্তির খবর। শুল্কের কারণে দাম বাড়তে পারে সিগারেট, মদ, ডিটারজেন্ট, রডের মতো পণ্যের। ঘোষিত বাজেট উচ্চাভিলাষী বলছে বিরোধী দল। করের ক্ষেত্র বাড়ানোর সমালোচনা, লক্ষ্যমাত্রা অর্জনে আয় ও বিনিয়োগ বৃদ্ধির তাগিদ সিপিডি। আবাসন খাতে থাকছে কালো টাকা ব্যবহারের সুযোগ। টিআইএন ছাড়া খোলা যাবে না ব্যাংকের হিসাব, লেনদেন কমে যাওয়ার শঙ্কা। এই মুহূর্তে ম্যান্ডেটরি টিআইএন না করে টিআইএন দিলে অ্যাকাউন্ট হোল্ডার সার্টেন বেনিফিটস পাবে বা সার্টেন কস্ট কমে যাবে। এই ধরনের রেগুলেটরি ইনসেন্টিভ দেওয়া দরকার। কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বিশ্বকাপের জমকালো আয়োজন। প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ভর্তি রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ২০২৬-২৭ অর্থ বছরে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেট এটি। বাজেটের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা জানব সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে এর আগের সংবাদেও যখন জানাচ্ছিলাম তখন তো মাত্র বাজেট বক্তৃতা চলছিল তখনও, এবং এখন যখন আমরা বাজেট নিয়ে আলোচনা করছি অনেক জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি বলবো, রিয়াকশনগুলো চলে আসছে, প্রতিক্রিয়াগুলো চলে আসছে। কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে অনেক ধরনের নতুন বিষয়গুলো নিয়ে অনেক ক্ষেত্রে আলোচনা হচ্ছে, এটি একটি বাজেটের ভালো দিক। কিন্তু গতানুগতিক যেই দিকগুলো ছিল, অর্থাৎ এই বাজেট আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে উন্নয়ন বাজেট নিয়ে এবার খুব একটা আলোচনা হচ্ছে না, কারণ যেহেতু সরকারি এক ধরনের ব্যয়ের চাপে রয়েছে, উন্নয়ন বাজেট যে একটি বড় অংশ এবং সেখানে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, সেটি নিয়ে আমরা একটু দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। উন্নয়ন বাজেট মানে হচ্ছে আমরা যে উন্নয়ন প্রকল্পগুলো সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট বরাদ্দের আওতায় যেটিকে তারা বাস্তবায়ন করে, সেটি হচ্ছে উন্নয়ন বাজেট। এই উন্নয়ন বাজেটকে কেন্দ্র করেই কিন্তু বড় বড় সেতু, সড়ক, অবকাঠামো আমরা যাই দেখি না কেন সেগুলো কিন্তু তৈরি হয়। এবছর আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা উন্নয়ন বাজেট যাই বলি না কেন, আমরা কিন্তু সেটিকে আমরা দেখতে পেয়েছি যে 2,50,000 টাকার মতো এবার বরাদ্দ ছিল, কিন্তু এবার কিন্তু সেটি 3 লাখ কোটি টাকার মতো হয়ে গেছে। আমরা বারকোড প্রেজেন্টেশনটা দেখে নিব, তারপর আমরা পরের ইয়েতে যাব। সেটি হচ্ছে যে এই উন্নয়ন বাজেটের কথা বলছিলাম, সেটি যদি একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এবং সেই 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যখন আমি দেখছি, সেই উন্নয়ন কর্মসূচিতে কিন্তু একটি বড় অংশ বিদেশি ঋণ থেকে আদায় করতে হবে, এবং অভ্যন্তরীণ উৎস থেকেও কিন্তু 1,90,000 টাকা 1 কোটি টাকা তাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং 1,10,000 কোটি টাকার মতো আসলে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে তাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি পরের কার্ডগুলো একটু দেখতে চাচ্ছি, সেগুলোতে নিশ্চয়ই দর্শকরা একটু স্পষ্টভাবে দেখতে পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উন্নয়ন কর্মসূচি যখন আমরা বাস্তবায়ন করছি, গত কয়েক বছরে আমি যদি 1.5 দশকের হিসাবও করি, এবং এটি অন্তর্বর্তী সরকারের সময় এটি বাস্তবায়ন হয়নি, সেটি হচ্ছে যে মানে বদলায়নি বাস্তবতা, সেটি হচ্ছে যে পরিবহন খাতে বা যোগাযোগ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই বছর এসে যখন বিএনপির নেতৃত্বাধীন সরকার বাজেট দিল, সেখানে কিছুটা পট পরিবর্তন হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখি যে যোগাযোগ এবং পরিবহন খাতে যখন বরাদ্দ হয়েছে, সেটি সর্বোচ্চ বরাদ্দ হয়েছে, কারণ অবকাঠামো নির্মাণের এক ধরনের উদ্যোগ সবসময়ই থাকতো। কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর আমি যদি সড়ক পরিবহনের যে উদ্যোগগুলো, সেটির দিকে যদি আপনাদের একটু মনোযোগ দিই, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি সেতু এবং বেশ কয়েকটি আসলে
এলিভেটেড ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে এখন নতুন করে আলোচনা হচ্ছে, নতুন মেঘনা সেতু এবং যমুনা সেতু নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেই দিকগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করা জরুরি হয়ে পড়েছে, কারণ সরকার তাদের প্রকল্পের তালিকায় কিন্তু সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে রেখেছে, যদিও চলমান যেসব বড় প্রকল্প আছে সেগুলো তারা শেষ করতে চায়। আমি যদি রেল খাতের কথা আপনাদেরকে বলি, একটি প্রকল্প আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে ঢাকা কুমিল্লা কর্ড লাইন। প্রশ্নটি হচ্ছে এটি কেন তৈরি করতে হবে? এটি এই কারণে তৈরি করতে হবে কারণ সরকার মনে করছে বা রেল বিভাগ মনে করছে যে ঢাকা কুমিল্লা কর্ড লাইন যদি তৈরি করা যায় তাহলে আসলে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা এবং চট্টগ্রামের মাঝে যে দূরত্ব সেটি প্রায় 80 কিলোমিটারের মতো কমবে। আমি নৌ খাতের যে প্রকল্পগুলো সেগুলোর দিকে যদি একটু নজর দিই, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম বে টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেগুলো নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এইগুলো আমাদের বন্দরের গতি বাড়াবে। সবশেষ যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিমান খাতের নিয়ে যদি আলোচনা করি, সেই বিমান খাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্ড টার্মিনালের, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, সেটি নিয়ে আসলে এক ধরনের বাস্তবায়ন শেষ করার এক ধরনের উদ্যোগ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি চলতি বছরের ডিসেম্বর নাগাদ এটি চালু হয়ে যেতে পারে। এর পাশাপাশি অভ্যন্তরীণ 4টি বিমানবন্দরকে আরও সুপরিসরে কার্যকরের একটি উদ্যোগ রয়েছে এবং সেগুলো হচ্ছে রাজশাহী, কক্সবাজার, যশোর এবং সৈয়দপুর। আমরা আপাতত যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে নতুন বাজেটে কিন্তু লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। সব ঝক্কি মাথায় নিয়ে দেশের 28তম অর্থমন্ত্রী হিসেবে 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নের বয়ান দিয়ে অর্থনীতির ভিত দুর্বল করেছে পতিত সরকার। এই সংকট থেকে সহসাই বের হওয়া যাবে না। অধিবেশন দুপুরে হলেও সাত সকালে বাসা থেকে সংসদে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের স্পষ্ট করে জানান, অর্থনীতিতে অনেক চাপ, তারপরও জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। পরে দুপুর 3:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী, হাতে চিরচেনা ব্রিফকেস। বাজেট বক্তব্যের শুরুতেই জানান সংকটের কথা, বলেন রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো অসম্ভব। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, দেশের 55তম বাজেটে নতুনত্বের ছড়াছড়ি, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা প্রবল। সেজন্যই বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব। দেশে ভোজ্য তেল উৎপাদন করলে মিলতে পারে 10 বছরের ট্যাক্স হলিডে। রেকর্ড বরাদ্দ সামাজিক সুরক্ষায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় মাসে 2,500 টাকা করে পাবেন 1 কোটি উপকারভোগী। বিশেষায়িত সেবা পাবেন প্রবাসীরা। দেশের সব নাগরিকের জন্য চালু হতে পারে হেলথ কার্ড। আলাদা ভাতা পাবেন ধর্মীয় উপাসনালয়ের কর্মী ও শিল্প শ্রমিকরা। সংস্কৃতি চর্চা বাড়াতে প্রথম এসেছে ক্রিয়েটিভ ইকোনমির ধারণা, যেখানে বরাদ্দ 300 কোটি টাকা। ভ্যাট দিতে হবে না স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের। শুল্ক দিতে হবে না সোলার ও ইলেকট্রিক পণ্য আমদানিতে। প্রত্যাহার হচ্ছে আলোচিত সিম ট্যাক্স। নগর অবকাঠামো উন্নয়নে চালু হবে আলাদা পৌর বন্ড। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বাজেটের নতুনত্বে বেশ কিছু বিপত্তিও আছে। জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী, যার অর্থ আসবে থোক বরাদ্দ থেকে। শিক্ষার্থী বাদে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জমা দিতে হবে 3 নম্বর। ভ্যাটের আওতায় আসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দিষ্ট লেনদেনে বাধ্যতামূলক হবে বিন নম্বর। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে আসছে জুলাইয়ের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করছি, শুরুতেই যেটি বলছিলাম যে বাজেট নিয়ে আসলে এখন বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আমরা জানতে পারছি। এই কথা কেন বলছি, কেননা আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে, অর্থনীতিবিদরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং এক একজন কিন্তু এক এক দৃষ্টিকোণ থেকে এই বাজেটকে বিশ্লেষণ করছেন। যেমন আমি যদি একটু বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো, তারা যখন প্রতিক্রিয়া জানাচ্ছিল, তারা কিন্তু বলছিল যে এতে আসলে ন্যূনতম মজুরির একটি নির্দেশনা এই বাজেটে থাকা উচিত ছিল, কেননা যেহেতু অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে, চাপ বাড়ছে, সেখানে আসলে এক ধরনের মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সব পক্ষ
পক্ষের শ্রমিকদের জন্য এক ধরনের ন্যূনতম মজুরি নিশ্চিতের ঘোষণা আসা দরকার ছিল, কেননা সরকারি কর্মচারীদের যে পে স্কেল সেটি বাস্তবায়নের এক ধরনের উদ্যোগ রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছিলাম যে অর্থনীতিবিদরা বলছিলেন যে এই বাজেটের কারণে আসলে সব ধরনের সমস্যার সমাধান হবে না, বিভিন্ন পর্যায়কে বা বিভিন্ন মহলকে তুষ্ট করার এক ধরনের চেষ্টা এই বাজেটে রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। তবে আমরা এই মুহূর্তে একজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে মাত্রই যুক্ত হয়েছেন, ডক্টর আবু ইউসুফ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, র্যাপিড। ডক্টর আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খুব সোজাসাপটা প্রশ্নটাই করতে চাই, যে এই বাজেটটি দেখলেন, আপনি নিশ্চয়ই বাজেটের খুঁটিনাটি এর মধ্যে জেনেছেন, এই বাজেটে আসলে বৈষম্য কমবে কিনা? এই বাজেটের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্যবসায়ের পরিবেশ সহজ করার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ আমরা অনেকদিন থেকে দেখছিলাম যে বিনিয়োগের যে একটা স্থবির অবস্থা, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিছু কর ছাড় দেওয়া হয়েছে, কিছু সহযোগীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ডিরেগুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক যে পদে পদে যে অনেকগুলো কোনো একটা ব্যবসা শুরু করা থেকে আরম্ভ করে, বা এটি যদি যেই ধরনের উদ্যোগের কথা বাজেট বক্তৃতায় মেনশন করা হয়েছে সেটি যদি বাস্তবায়ন করা যায়, আমি তো মনে করি যে ব্যবসা বাণিজ্য সহজ করার ক্ষেত্রে একটা ভালো বা ডক্টর আবু ইউসুফ, আমরা আপনার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না, আমরা আরেকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু এই পর্যায়ে জানাতে চাই, তিনি কিন্তু বলছিলেন যে বাজেটে আসলে বিভিন্ন যে বিভ্রান্তি রয়েছে তার মানে সেটি নিয়ে তিনি বলছিলেন। আমরা একটু আরেকটি প্রতিবেদন আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই, সেটি হচ্ছে যে জীবনযাত্রা এখন নানামুখী সংকট, অর্থনীতিতেও চাপ স্পষ্ট। এমন অবস্থায় কর আহরণে মরিয়া সরকার, ফাঁকি বন্ধ করে নতুন করদাতা শনাক্ত করতে চায় এনবিআর। প্রস্তাবিত বাজেটে তার ইঙ্গিত মিলছে। পণ্যমূল্য কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শুল্ক ছাড় পেয়েছে ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন, মোবাইল ফোনের সিম কার্ড, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ নানা পণ্য। সৌরবিদ্যুৎ, স্মার্ট কার্ড, খেজুর, টায়ার টিউবের দামও কমবে এমন শোনা যাচ্ছে। তবে সিগারেট বা কাজু বাদাম কিনতে চাইলে কিন্তু কিছুটা বিপদেই পড়তে হবে। বাইসাইকেল রড, দেশি মদেও খুব একটা ছাড় দেওয়া হয়নি। শুল্ক বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়বে। বিস্তারিত রিমন রহমানের রিপোর্টে। উচ্চ মূল্যস্ফীতির চাপ, স্থবির উৎপাদনে, কর্মসংস্থানে মন্দাভাব, আর্থিক চাপও প্রকট। এমন নানামুখী সংকটের মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী। বেলা 3টার দিকে নিজের প্রথম এবং দেশের 56তম বাজেট তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থাপনের জন্য অনুমতি। নিত্য পণ্যমূল্য নিয়ে যখন হাসফাস অবস্থা, তখন বাজেটে কিছুটা আশার কথা শোনালেন অর্থমন্ত্রী। 60টি নিত্যপণ্যে কমিয়ে দেওয়া হয়েছে উৎসকর। জ্বালানি তেলের সংকট তীব্র, তাই ইলেকট্রিক বাস ও ট্রাক এবং চার্জিং স্টেশনে বড় কর ছাড় দিয়েছে সরকার। কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ওয়াশিং মেশিন এবং ইলেকট্রিক ওভেনের দামও কমবে। মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত 22 ধরনের কাঁচামালে কমানো হয়েছে কর। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টারে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বর্ণ ও স্বর্ণালংকার সামগ্রীর ব্যবহারকারীরাও পাবেন সুবিধা, কমবে দাম। মোবাইল সেবা, শিল্পের কাঁচামাল এবং স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। তুলনামূলক কম টাকায় স্থাপন করা যাবে সৌরবিদ্যুৎ। শুল্ক ছাড় পাবে কন্টেন্ট ক্রিয়েশন, স্টার্টআপ ব্যবসা। স্মার্ট ও ব্যাংক কার্ড ব্যবহারে কিছুটা স্বস্তি আসবে। শিশু খাদ্যমূল্যও কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। খেজুর, কীটনাশক ও বালাইনাশকের দাম কমবে। লাশ সংরক্ষণে মরচরি আমদানিতেও মিলবে শুল্ক ছাড়। টায়ার, টিউব, মোবাইল, ওষুধের কাঁচামালে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডের সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। কাজু বাদাম খেতে চান, কিন্তু আরও বেশি ব্যয় করতে হবে। অর্থমন্ত্রী এই পণ্যে বাড়িয়েছে শুল্ক। পাঙ্গাস মাছের ফিলেট এবং নিকোটিন গ্যানুলসে বাড়তি ব্যয় করতে হবে। একই সঙ্গে নিকোটিন পাউচ,
বাইসাইকেল, বড় ধরনের ওয়াশিং মেশিন আমদানিতে গুনতে হবে বেশি টাকা। কাগজ উৎপাদনে, কাঁচামাল, ডিটারজেন্টে, কপার তার ও টিউবে ব্যয় বাড়বে। উচ্চমূল্যের হিমায়িত মাছ খেতে চাইলে ব্যয় করতে হবে বেশি টাকা। সুগন্ধি, বৃক্ষ নির্যাস, MS রডে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী। সিগারেটের জন্য দিতে হবে বেশি টাকা। উচ্চ স্তরের ক্ষেত্রে 10 মধ্যস্তর 92, উচ্চ স্তর 160 এবং অতি উচ্চ স্তরে মূল্য 210 টাকা। দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশে উৎপাদিত অ্যালকোহলে প্রতি লিটারে 500 টাকা হারে সুনির্দিষ্ট হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সংসদে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সঙ্গত কারণেই সরকারের সামনে বেড়েছে ব্যয়ের চাপ। তাই গ্রাম থেকে শহর পর্যন্ত কৌশলে ছড়ানো হয়েছে করজাল। স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে কিছু ক্ষেত্রে জোড়াতালিও দিয়েছেন অর্থমন্ত্রী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা বাজেটের সবশেষ খবর। আবার চলে আছি শাওন দত্তের কাছে। তৌহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর জানাবো। ইতিহাস গড়ল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল শান্ত মোস্তাফিজরা। জেল মেথডে অস্ট্রেলিয়ার দেয়া 192 রানের টার্গেটে 36 বল আর 5 উইকেট হাতে রেখে টপকে যায় লাল সবুজের প্রতিনিধিরা। 27 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফিজ। এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর হাতছানি, এমন সমীকরণে প্রথম ওভারে তাসকিন আহমেদের আঘাত। শুধু তাই না, 0 রানে আউট অস্ট্রেলিয়ার 3 ব্যাটার। পরবর্তী 2 শিকার মোস্তাফিজুর রহমানের। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম 0 রানে 3 উইকেট হারালো অস্ট্রেলিয়া। সেখান থেকে 25-এ 4, 68-তে 5, 81 রানে অজিরা হারায় 6 উইকেট। ততক্ষণে মোস্তাফিজুর রহমানের শিকার 3টা, 3 বাঁহাতিকে ফিরিয়ে কাটার মাস্টারই ম্যাচ সেরা। এরপর 103 রানের জুটি জাভিয়ের বার্লেট আর মার্নাস লাবুশেনের। পরপর 2 বলে 50 করা বার্লেট আর জাম্পাকে বোল্ড করে আবারও ম্যাচে ফেরান তাসকিন। 42 ওভারে অস্ট্রেলিয়া 187 তুলতেই বৃষ্টি নামে। ম্যাচ বন্ধ থাকার পর নেমে আসে 41 ওভারে বাংলাদেশের লক্ষ্য 191। 192 রানের লক্ষ্যে প্রথম ওভারেই আউট তানজিদ হাসান তামিম। 3-এ নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে বড় জুটি গড়েন সৌম্য সরকার। দুজনের 86 রানের জুটি ভাঙে। সৌম্য 42 করে আউট হলে শান্ত আউট ঠিক 42 রানে। লিটনের 21 এবং মোসাদ্দেগের 15 রানের পর শঙ্কা তৈরি হলেও সব শঙ্কা দূর করেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ক্রিজে থেকে তিনিই ম্যাচ জেতান। অপরাজিত থাকেন 40 রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 22 বলে করেন 22। তাসকিন হোয়াইট ওয়াশ হবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাসকিন আহমেদ বিশ্বাস করেন বাংলাদেশের পক্ষে হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ করা সম্ভব। যারা খেলা দেখেছেন, যারা খেলা দেখেননি, অর্থাৎ বাংলাদেশের সকল দর্শক বিশ্বাস করেন মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের পক্ষে হোয়াইট ওয়াশ করা সম্ভব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এবার বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছেন অর্থমন্ত্রী। ব্যক্তির করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে 25,000 টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে 3,75,000 টাকা। কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। বিদায়ী অর্থ বছরে থাকা 3.5 লাখ টাকার ধাপের পর পরবর্তী 1 লাখ টাকায় 5% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেওয়া হয়েছে। এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এদিকে আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। নিত্যপণ্যের বাজারে চড়া উত্তাপ, সাথে লাগামহীন মূল্যস্ফীতির খড়গ সাধারণের উপর। কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। 2026-27 অর্থবছর স্থাপিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো 26-27 অর্থবছরের বাজেট। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আয়কর কাঠামোতে রয়েছে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন। 65,000 কোটি টাকা থেকে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3.5 লাখ টাকা থেকে 25,000 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ বছরে 3,75,000 টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না।
করমুক্ত আয়ের সীমা 28-29 সালে 4 লাখ ও 30-31 সালে 4.5 লাখ টাকায় উন্নীতের 5 বছর মেয়াদী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 3 কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কর হার নির্ধারণ করা হয়েছে 35%। বহুল আলোচিত সম্পদ কর থেকে সরে আসায় বিদ্যমান সারচার্জ কাঠামোই আগামী 5 বছরের জন্য বহাল থাকছে। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4 লক্ষ টাকা, 30-31 4,50,000। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। তবে এই স্বস্তির মেয়াদ এটুকুই। শুভঙ্করের ফাঁকি লুকিয়ে রয়েছে করের পরবর্তী ধাপগুলোতে। করমুক্ত সীমার পরবর্তী আয়ের ওপর করের হার নির্ধারণ করা হয়েছে 10% থেকে। এরপর আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে করের হার 15, 20, 25 এবং সর্বোচ্চ 30% পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ করমুক্ত সীমার উপর মাত্র 1 টাকা আয় বাড়লেও করদাতাকে সরাসরি উচ্চ করের ধাপে প্রবেশ করতে হচ্ছে। প্রথম 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%, পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি, পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট 4 লাখ, পরবর্তী আরো 4 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 25%। আগের রাজনৈতিক সরকারের মতোই অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখল বিএনপি সরকার। একই সঙ্গে এ টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিধানও রাখা হয়েছে। তবে এজন্য 20% অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। জমি বা অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয়ের মাধ্যমে মিলবে এই সুবিধা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন অর্থ বছর থেকে ব্যাংক হিসাব খুলতে লাগবে ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। বাজেটে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ব্যবসায়িক ব্যাংক হিসাবের ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে ভ্যাট নিবন্ধন নাম্বার। সংশ্লিষ্টরা বলছেন এই নিয়ম কার্যকর হলে ব্যাংক হিসাবের সংখ্যা কমবে, বাড়বে ব্যাংকের বাইরে আর্থিক লেনদেন, যা ক্যাশলেস সমাজ গঠনের প্রতিবন্ধকতা তৈরি করবে। অগ্রগতি বিবেচনায় প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের জন্য কর ছাড় এবং প্রণোদনার ঘোষণা থাকলেও তেমন কোনো সুখবর নেই পুঁজিবাজারের ক্ষেত্রে। ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তিতে দাবি থাকলেও কমানো হয়নি কর্পোরেট করহার। তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির করহারের ব্যবধান থাকছে আগের মতোই। তবে বাজেট বক্তৃতায় পুঁজিবাজারের জন্য বড় ধরনের সংস্কার আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। রাজস্ব আয় বাড়াতে বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। এই নম্বর ছাড়া বিদ্যমান হিসাবও সচল থাকবে না। তবে শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতিপ্রাপ্তরা থাকবেন বাধ্যবাধকতার বাইরে। আর ব্যবসায়িক যে কোনো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট নিবন্ধন নাম্বার। ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছে। হিসাব খোলার ক্ষেত্রে কড়াকড়ি এবং নানা শর্ত আরোপ করা হলে নিম্ন আয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিংয়ের আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সবকিছু এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে চাপিয়ে দিলে আসলে কিন্তু কাস্টমাররা নিরুৎসাহিত হবে। যেহেতু আমাদের ওপেন বাস্কেট খোলা আছে, আমাদের ক্যাশ ট্রানজ্যাকশনস খোলা আছে, তাহলে দ্য প্লেন অ্যান্ড সিম্পল কেন তারা এই বার্ডেন ভিতরে যাবে? এই মুহূর্তে ম্যান্ডেটরি টিআইএন না করে টিআইএন দিলে অ্যাকাউন্ট হোল্ডার সার্টেন বেনিফিটস পাবে বা সার্টেন কস্ট কমে যাবে। এই ধরনের রেগুলেটরি ইনসেন্টিভ দেওয়া দরকার, বাধ্যতামূলক না করে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে আবগারি শুল্কে। বর্তমানে 3 লাখ টাকা ব্যাংক কিস্তির উপর কোনো আবগারি শুল্ক নেই। বাজেটে এর পরিমাণ বাড়িয়ে 4 লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে পরের ধাপগুলোতে অপরিবর্তিত রয়েছে টাকার পরিমাণ ও শুল্কের হার। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে
নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। তবে ব্যাংকে রাখা মূল আমানতের উপর শুল্ক আরোপ কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন আছে ব্যাংকার ও অর্থনীতিবিদদের। ব্যাংক হিসাব খোলায় টিআইএন এবং ভ্যাট নিবন্ধন নাম্বার যুক্ত করায় রাজস্ব আয় কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন আছে। তবে এ উদ্যোগ কার্যকর হলে ব্যাংক বিমুখ হতে পারেন সাধারণ গ্রাহকরা, যার নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকের ক্ষুদ্র আমানতের উপর। ঝামেলা এড়াতে নগদ লেনদেনেও আগ্রহী হবেন অনেকে, ফলে বাধাগ্রস্ত হতে পারে ক্যাশলেস সমাজ গঠনের উদ্যোগও। তাই বিষয়টি আরও পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে এক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায় দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায় দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা। সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরে বিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাগেরহাটের মোংলায় উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। দুপুরে উপজেলার জয়মনির ঘোল এলাকার কোস্টগার্ড স্টেশনে এই হামলা চালানো হয়। কোস্টগার্ড জানায়, সুন্দরবন উপকূলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান বৃদ্ধি করেছে কোস্টগার্ড। এছাড়া জয়মনির ঘোল এলাকায় একটি স্টেশন স্থাপন করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, এর ফলে বনদস্যুদের লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় তাদের কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এতে স্বার্থান্বেষী মহল ওই এলাকা থেকে কোস্টগার্ডকে সরাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কোস্টগার্ড। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাজেটে করের ক্ষেত্র অনেক বড় করা হয়েছে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ভালো মন্দ উভয় দিকই রয়েছে। জন আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না, এইটা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। তবে আমি যতটুকু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটে কিছু ভালো জিনিসও আছে। ঘোষিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট। সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার নন বলেও জানান তিনি। তবে স্বাস্থ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোয় ধন্যবাদ জানান তিনি।
বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। সরকারকে চাপের মুখেই বাজেট করতে হয়েছে এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের। বলেন, বর্ধিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আয় ও বিনিয়োগ বাড়াতে হবে। এ সময় তিনি বলেন, বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংক ঋণ নিলে ব্যক্তি ঋণের সুদের হার বেড়ে যাবে, তবে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ ইতিবাচক। যদি আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি, ব্যয় করে যদি তার বিপরীতে আমরা আয় বাড়াতে পারি, উৎপাদনশীলতা বাড়াতে পারি, বিনিয়োগ সঠিক জায়গায় করতে পারি, তাহলে এই ইয়েটা সম্ভব। আমাদের যে মূল্যস্ফীতির যে চাপটা, এটা কমানো সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি ঘিরে চমকে দেয়া পরিকল্পনা এসেছে বাজেটে। সোলার প্যানেল ও যন্ত্রাংশ আমদানিতে বাদ পড়েছে সব শুল্ক। সৌর বিদ্যুতের বিল পরিশোধের ছাড় পাবেন গ্রাহকরাও। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে 35,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যার 20 ভাগই আসবে নবায়নযোগ্য উৎস থেকে। পাশাপাশি জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়ানো হবে স্টার্ন রিফাইনারির। আগামী 3 বছরে নতুন 69টি কূপ খনন করবে বাপেক্স। বিদ্যুৎ আর জ্বালানি নিয়ে বিপদের শেষ নেই। মাত্রই সমন্বয় হয়েছে গ্রাহক পর্যায়ে দাম, কিন্তু ভর্তুকি আর ঋণ থেকে সহসাই মুক্তি মিলছে না। ক্যাপাসিটি চার্জের নামে অর্থ গচ্চা দিতে হচ্ছে ভাড়াভিত্তিক কেন্দ্রে। জ্বালানি এখনো বড় পরিসরে আমদানি নির্ভর। সৌর বিদ্যুৎ নিয়ে অনেক ভাবনা শোনা গেলেও বাস্তবে নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র 4%। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আক্ষেপ স্পষ্ট। দাবি, বিগত সরকারের অপরিকল্পিত নীতি, দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অস্বাভাবিক বেড়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ পাচার হয়েছে, ফলে ভর্তুকি ছাড়িয়ে গেছে 40,000 কোটি টাকা। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। যদিও বাজেটে মিলেছে নতুনত্বের আভাস। এই খাতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এসেছে কঠোর হবার আশ্বাস। সেজন্য খতিয়ে দেখা হবে ভাড়াভিত্তিক কেন্দ্রের পুরনো চুক্তি, বন্ধ হবে অদক্ষ পাওয়ার প্ল্যান্ট, নির্ভরতা বাড়ানো হবে নবায়নযোগ্য খাতে। সেজন্য সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হবে না 2035 সাল পর্যন্ত। সৌর সরঞ্জাম আমদানিতে মিলবে আগাম কর মওকুফের সুবিধা। বিলে 5% রেয়াত পাবেন গ্রাহকরা। ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। জ্বালানি নির্ভরতা কমাতে জোর দেওয়া হবে গ্যাস অনুসন্ধানে। সেই লক্ষ্যে নিজস্ব রিগ দিয়ে নতুন 69টি কূপ খনন ও 31টি কূপ মেরামত করবে বাপেক্স। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৈরি হবে নতুন ক্রুড অয়েল রিফাইনারি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আবারও ঘোষণা হবে অফশোর বিডিং রাউন্ড। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে 2026-27 অর্থ বছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। অর্থমন্ত্রী জানালেন, 2027 সালের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে সম্পূর্ণ বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উৎপাদন বাড়লে নিশ্চিত হবে কর্মসংস্থান, তাই বাজেটে গুরুত্ব পেয়েছে স্থানীয় শিল্প সুরক্ষার দিক। নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে কর অব্যাহতির সুবিধা। ঢালাও আমদানি ঠেকাতে আছে নিয়ন্ত্রণ। বিনিয়োগ আর ব্যবসার উন্নয়নে 19 খাতে কমানো হয়েছে অগ্রিম আয়কর ও উৎসে কর। তবে রড সিমেন্টের বিপণনে বৃদ্ধি করা হয়েছে কর। এতে সংকটে পড়বে নির্মাণ খাত। ব্যবসায়ীদের মতো নিরবিচ্ছিন্ন জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অর্থনীতির চাকা ঘোরাতে লাগে কারখানা, আর কারখানা তৈরিতে প্রয়োজন বিনিয়োগ। বাস্তবতা হচ্ছে, গেল কয়েক বছর ধরে সেই বিনিয়োগেই নেই সুবাতাস। একদিকে মধ্যপ্রাচ্য অস্থিরতা আর বৈশ্বিক নানা শুল্কের খড়গ, অন্যদিকে পিছু ছাড়ছে না বিদ্যুৎ, জ্বালানি সহ অভ্যন্তরীণ নানা সংকট। সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ
কার্যকর করে তোলা। মন্দাবস্থা বদলাতে বাজেটে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশের মতো ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার কথা ভাবছে সরকার। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে করা হচ্ছে 4%। রফতানি বেগবান করতে আয়ের উপর উৎসে কর কমিয়ে অর্ধেকে নিয়ে আসার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ইলেকট্রনিক্স খাতেও রয়েছে বিভিন্ন উদ্যোগ। স্থানীয় মোবাইল উৎপাদনে 22 কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 1% করতে চায় সরকার। টিভি, ফ্রিজ, কম্পিউটার উৎপাদনেও থাকছে কর অব্যাহতি। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। তরুণ আর নারীদের জন্য রয়েছে সুখবর। এসএমইতে 50 লাখ ও নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স করমুক্তের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তবে রড উৎপাদন ও বিপণন পর্যায়ে কর বৃদ্ধি করা হচ্ছে, বাড়বে সিমেন্টের দামও। এর প্রভাব পড়বে নির্মাণ খাতে। স্বাস্থ্যের কথা চিন্তা করে সিগারেট আর অ্যালকোহলের দাম বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। ব্যবসায়ীদের মতে কর সুবিধার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা দরকার। কর আদায় প্রক্রিয়া সহজ করতে হবে। স্থানীয় শিল্পের জন্য আসলে সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে হচ্ছে আসলে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে কতখানি ঋণ পাওয়া যাচ্ছে, সেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে কি না। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে জ্বালানি, যে ওঠানামাটা হচ্ছে জ্বালানির দামের যে চাপটা পড়ছে। বিশ্বের স্বনামধন্য লজিস্টিক কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করতে বিধিমালা জারির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে নতুন কর আরোপ বা কর কমানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি পরিবেশ যাতে আগামী 2-3 বছরে কী ধরনের নীতি আসছে সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। না হলে অনিশ্চয়তায় ধাক্কা খাবে বিনিয়োগ, আর সেই চাপ শেষ পর্যন্ত সামলাতে হবে স্থানীয় শিল্পকেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। 6 শিশুর মৃত্যুর ঘটনায় বাতিল করা হলো বহুল আলোচিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স। বিকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিশু মৃত্যুর সন্তোষজনক কারণ দেখাতে পারেনি হাসপাতালটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে হাসপাতাল। সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। 6 শিশুর মৃত্যুর ঘটনার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার। বাতিল হতে পারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স, এমন আলোচনা চলছিল আগের দিন থেকেই। এর মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালটির 3টি প্রবেশপথে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। উদ্বেগ ছড়িয়ে পড়ে ভর্তি থাকা রোগীদের মাঝেও। বেলা 3টায় এ নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা অবহেলা আর সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত হয় হাসপাতালটির লাইসেন্স বাতিলের। তবে আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলের সুযোগ থাকছে। প্রতিষ্ঠান কর্তৃক কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা প্রদান করেছে সেটি সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয় তাহলে তো পেশেন্টটা ভিতরে আটকা পড়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর যখন এই সিদ্ধান্ত নেয় তখনও 700 শয্যার আদ্দিন হাসপাতালে ভর্তি ছিল প্রায় 450 রোগী। অধিদপ্তরের মহাপরিচালক জানান, হাসপাতালটিতে আর সেবা দেওয়ার সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব এবং ভর্তির ব্যবস্থা করব। 6 শিশুর মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। ফৌজদারি অপরাধের প্রমাণ পেলে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। এদিকে বিকালেই লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পৌঁছে দেয়া হয় আদ্দিন হাসপাতালে। নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যে রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। 27 মে ঈদের ঠিক আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার প্রমাণ পায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পরে হাসপাতালটিকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পদার্থ। এরই জেরে লকডাউন করা হয়েছে স্থাপনাটির বেশ কয়েকটি ফ্লোর। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার কর্মীদের। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানায়। ভবনটির অভ্যন্তরীণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় বাতাসের ত্রুটি ধরা পড়ে, সাথে সাথে পাঠানো হয় বিশেষ উদ্ধারকর্মী দলকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আক্রান্ত এলাকায় থাকা কর্মীদের যার যার অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এদিকে বিষাক্ত পদার্থ শনাক্তে দীর্ঘ সময় লেগে যেতে পারে। উদ্ধারকর্মীদের দলের এক বার্তায় এই তথ্য তুলে ধরা হয়। ভবনের ভেতরে আটকে পড়া কর্মকর্তাদের সার্বিক সহায়তা প্রদান করছে দলটি। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।